ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি চন্দ্রহারা সরস্বতী বালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান শিমুল কান্তি নাথ। আমরা সরাসরি পাঠে চলে যাই। গত ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তি সম্পর্কিত 3টা ক্লাস নিয়েছিলাম। এবার আমাদের এটা সহ 4র্থ ক্লাস, এবং আজকে আমরা কর্মদক্ষতা সংক্রান্ত একটু আলোচনা করব এবং কাজ নিয়ে আমরা একটা সৃজনশীল আলোচনা করব। গত ক্লাসে আমি বলছিলাম এবার আমরা কয়েকটা সৃজনশীল তোমাদের সাথে শেয়ার করতে চাই। ওকে, তাহলে আমরা সরাসরি কর্মদক্ষতায় চলে যাই। কর্মদক্ষতাটা একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিব, কারণ বইতে এর চেয়ে বেশি কিছু নাই। তো কর্মদক্ষতা বলতে আমরা যেটা বুঝি এটা হলো কোনো যন্ত্রে আমি যে পরিমাণ ক্ষমতা দিয়েছি এবং যন্ত্র থেকে যে পরিমাণ ক্ষমতা আমরা লাভ করেছি তার শতকরা পরিমাণকে আমরা কর্মদক্ষতা বলি। তাহলে কর্মদক্ষতা ইটা ইকুয়াল, এই জিনিসটাকে বলা হয় ইটা, একটা গ্রিক অক্ষর। ইটা ইকুয়াল মোট প্রদত্ত ক্ষমতা এবং যন্ত্র থেকে মোট কার্যকর ক্ষমতা বা মোট লভ্য কার্যকর ক্ষমতা ইন্টু 100%। এটাকে আমরা বলি কর্মদক্ষতা। ক্ষমতার জায়গায় আমরা শক্তি দিয়েও কর্মদক্ষতা বের করতে পারি। শক্তি যেহেতু দুইটা রাশি একই রাশি, দুইটাই ক্ষমতা অথবা শক্তির ক্ষেত্রে দুইটাই শক্তি, সেহেতু এই কর্মদক্ষতার ক্ষেত্রে এটার কোনো একক এবং মাত্রা থাকবে না। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা একটা কর্মদক্ষতা সংক্রান্ত একটা গণিতে চলে যাই, একটা সৃজনশীলে চলে যাই। ওকে, তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমি প্রশ্নটা করি। 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পের কর্মদক্ষতা 70%। তাহলে আমাদের এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল দেওয়া আছে 100 মিটার গভীরতা বা উচ্চতা, আর প্রতি মিনিটে মানে হচ্ছে 60 সেকেন্ড। এরপর দেওয়া আছে পানির ভর 1500 লিটার, আর এরপর দেওয়া আছে যে পাম্পের সাহায্যে আমরা তুলতেছি এই পাম্পের কর্মদক্ষতা 70%। ওকে, তাহলে আমাকে এখন সবকিছু দেওয়া আছে, পাম্পের ক্ষমতা বের করতে হবে। তো আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময়, অর্থাৎ P ইকুয়াল W বাই T। P ইকুয়াল W ডিভাইডেড বাই T। W ইকুয়াল হলো mgh, নিচে হচ্ছে T। এখন আমরা দেখি আমাদের কি কি দেওয়া আছে। পানির ভর দেওয়া আছে 1500 লিটার, অর্থাৎ এটাকে আমরা 1500 কেজি বলতে পারি, কারণ আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ভর 1 কেজি। ওকে, তাহলে আমাদের এখন আমরা জানি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর আমাদের দেওয়া আছে h, উচ্চতা হলো 100 মিটার গভীর, আর সময়টা দেওয়া আছে t, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো আমরা ইজিলি এখান থেকে পাম্পের ক্ষমতা বের করতে পারি। পাম্পের ক্ষমতা ইকুয়াল, তাহলে সমান লিখতে পারি m হলো 1500 লিটার বা কেজি, জি এর মান হলো 9.8 ইনটু h হলো 100 মিটার, 60 সেকেন্ড। এখন এই হিসাবটা আমি করে রেখেছি, হিসাবটা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। 24,500 এটা কি হবে? ওয়াট। তাহলে পাম্পের ক্ষমতা 24,500 ওয়াট। এই ক্ষমতাটা কি ক্ষমতা? আমি তো এখানে দুইটা ক্ষমতা লিখেছিলাম, একটা হলো মোট প্রদত্ত ক্ষমতা, একটা হচ্ছে কার্যকর ক্ষমতা। যেহেতু পাম্পটি কাজ করেছে 100 মিটার গভীরতা থেকে পানি তুলেছে 1500 কেজি 60 সেকেন্ডে, তাহলে এই যে ক্ষমতাটা পেলাম এটা অবশ্যই কি পাম্প যেই কাজ করেছে এই ক্ষমতাটা, অর্থাৎ পাম্প কর্তৃক আমি যে ক্ষমতাটা লাভ করেছি এই ক্ষমতাটা, অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা। পাম্পে আমি কতটুকু ক্ষমতা দিলাম বা এই পাম্পটা কতটুকু ক্ষমতা, এটা কিন্তু আমরা এখনো জানি না। এইটুকু হলো আমার ক নাম্বারের আনসার। ওকে, এখন আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটা করার সময়
এই কাজটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতাটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ পাম্পটা যখন বানানো হয়েছিল তার মধ্যে মোট কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছিল, এই কাজটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, তো আমরা খ নম্বরে যাই। আমাদেরকে বলা হচ্ছে কর্মদক্ষতা যদি 60% করা হয়, তার মানে আমার আগের কর্মদক্ষতা ছিল 70%, আর বর্তমানে কর্মদক্ষতা হলো 60%। আচ্ছা, আমি পূর্বে যে ক্ষমতাটা পেয়েছিলাম অর্থাৎ পি আউট অর্থাৎ আউটপুট যেটা পেয়েছিলাম এটা হলো 24,500 ওয়াট। ওকে, আর বর্তমানে আমাকে যেটা বের করতে হবে এটা হচ্ছে পি ইন, অর্থাৎ আমি কতটুকু ক্ষমতা তাকে দিয়েছিলাম। এই ক্ষমতাটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। ইনপুটে আমি কতটুকু দিয়েছিলাম। ওকে, তো কর্মদক্ষতা দেওয়া আছে আমাদের কতটুকু, 70%। কর্মদক্ষতা 70%, তার মানে হচ্ছে 70% মানে আমরা জানি নিচে 100 অর্থাৎ 0.7 কর্মদক্ষতার একক নাই। ওকে, তাহলে এখন আমরা পাই, আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়াল মোট কার্যকর ক্ষমতা, অর্থাৎ আমি যে ক্ষমতাটা পেয়েছিলাম আউটপুটে যেটা পেয়েছিলাম আর আমি যে ক্ষমতাটা তাকে দিয়েছিলাম। ওকে, এখন আমরা এই পি ইনপুটটা বের করতে চাই, আমি তাকে কতটুকু ক্ষমতা দিয়েছিলাম। তাহলে আমি এক্সচেঞ্জ করলাম এটার সাথে পি ইনপুটের এক্সচেঞ্জ করলাম, পি ইনপুট ইকুয়াল পি আউটপুট নিচে হলো ইটা। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা 0.7 আর পি আউটপুট হলো 24,500। ওকে, এই ক্ষমতাটা হলো 35,000 ওয়াট। অর্থাৎ আমি যন্ত্রে 35,000 ওয়াট অথবা 35 কিলোওয়াট ক্ষমতা দিয়েছিলাম যন্ত্রে। অর্থাৎ এই জিনিসটা আমি পেয়ে গেছি 35,000 ওয়াট। এই ক্ষমতাটা কিন্তু ফিক্সড, কারণ যন্ত্র যখন বানানো হয়েছিল বা মোটরটা যখন বানানো হয়েছিল তখন তার মধ্যে যে ক্ষমতাটা দিয়েছিল ওই ক্ষমতাটা মোটরটা নষ্ট না হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সারা জীবন ওই ক্ষমতাটা থেকে যাবে, ওই ক্ষমতাটা কোনোদিন কমবে না। হতে পারে যন্ত্রটি কাজ করতে করতে তার মধ্যে কর্মদক্ষতা কমতে পারে, কিন্তু ক্ষমতাটা অপরিবর্তিত থাকে সারা জীবনই। তাহলে পি ইনপুট যেটা আমরা পেয়েছিলাম ওইটা 60% এর ক্ষেত্রেও পি ইনপুটটা 35,000 ওয়াটই থাকবে। ওকে, এখন আমরা যেটা পাচ্ছি দ্বিতীয় অংশে চলে যাই আমরা। এখন আমাদেরকে বলছে 60% হলে, তো এইটা যদি আমরা 60% করি, এটা যদি আমরা 60% করি, এটা প্রাইম দিলাম এটাকে, তো এটা দিলাম 60% মানে হচ্ছে 0.6। ওকে, আমাদের পূর্বাপেক্ষা কত সময় বেশি লাগবে, পূর্বের সময়টা আমাদের জানা আছে, এটা হচ্ছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। তো কর্মদক্ষতা যখন 60% হয়ে যায়, তো যন্ত্র যখন কাজ করার দক্ষতা হারিয়ে ফেলে তখন একই পরিমাণ পানি তুলতে আমার সময়টা বেশি লাগবে, কারণ যখন একটা সময় পরে কর্মদক্ষতা যখন কমে যায় তখন যন্ত্রের কার্যকর ক্ষমতাটা কমে যায়। ওকে, তাহলে আমরা এখন দেখি ইটা প্রাইম ইকুয়াল দ্বিতীয় ক্ষেত্রে 0.6, পি ইনপুট যেটা আছে এটা ফিক্সড থাকবে। তো আমাদের এখানে আউটপুটের বিষয়টা দরকার নাই, আশা করি এটা আমাদের এখন দরকার নাই। এখন আমরা এখান থেকে 60% এর জন্য কতটুকু আউটপুট পাচ্ছি, পি আউটপুটের মানটা একটু বের করি। তাহলে আমরা এখানে বের করব অ্যাকচুয়ালি দ্বিতীয় ক্ষেত্রে আমরা আউটপুট কতটুকু পাচ্ছি। কর্মদক্ষতা কমে গেলে অবশ্যই আউটপুটের মানটাও কমে যাবে। তাহলে আমরা জানি এটা ইকুয়াল, আমরা জানি অথবা আবার লিখতে পারলাম, আমরা জানি এটা ইকুয়াল পি আউটপুট
নিচে হচ্ছে পি ইনপুট। তোমরা এই আউটপুট আর ইনপুটের জায়গায় বাংলা কথাটাও লিখতে পারো, প্রদত্ত ক্ষমতা আর কার্যকর ক্ষমতা। ওকে, তাহলে এটা পি আউটপুটটা আমরা বের করব। তাহলে পি আউটপুট ইকুয়াল এটা প্রাইম ইনটু পি ইনপুট। তাহলে এটা প্রাইম হলো 0.6, পি ইনপুটের মান আমরা জানি 35,000 ওয়াট। তো এই দুটার গুণফল কত হয়? এই দুটার গুণফল হয় 21,000। 21,000 ওয়াট। এই হলো আমার পি আউটপুটের মান 21,000 ওয়াট। তো এই 21,000 ওয়াট পি আউটপুটের মানটা থেকে আমাকে বের করতে হবে এই ক্ষমতাটা বা এই কার্যকর ক্ষমতা পৌঁছানোর জন্য আমাকে কতটুকু সময় অতিবাহিত করতে হয়েছিল। আমরা আবারও লিখব যে এই ক্ষমতায় অর্থাৎ পি আউটপুট আমরা যেটা পাচ্ছি, আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময়। আমরা আবার লিখতেছি, এই জিনিসটা আমরা জানি, কাজ হলো mgh ডিভাইডেড বাই সময় হলো t। এই সময়টা আমরা জানি না, তো ধরলাম এই ক্ষেত্রে t প্রাইম ইকুয়াল টু ওয়াট। তো এটা আমরা t প্রাইম দেই দ্বিতীয় ক্ষেত্রে সময়টা। তো t প্রাইম ইকুয়াল পি আউটপুটটা নিচে আসবে। ওকে, তাহলে t প্রাইম ইকুয়াল mgh নিচে হলো পি আউটপুট ইকুয়াল m হলো 1500 কেজি ইনটু 0.9 আর উচ্চতা 100, নিচে হলো পি আউটপুটের মান আমরা পেয়েছিলাম 21,000 ওয়াট। এখান থেকে আমরা যেটা পাচ্ছি 70 সেকেন্ড, অর্থাৎ পূর্বে যেখানে আমাদের 1 মিনিট সময় লাগতো অর্থাৎ 60 সেকেন্ড সময় লাগতো, এখন সময় লাগতেছে 70 সেকেন্ড। অর্থাৎ যখন কর্মদক্ষতা 10% কমে গেছে তখন আমার সময় 70 সেকেন্ড, একই পরিমাণ কাজ করতে আমার সময় লাগতেছে 70 সেকেন্ড। অর্থাৎ পূর্বাপেক্ষা 10 সেকেন্ড বেশি সময় লাগবে আমাদের এখন। তার মানে আমি লিখব পূর্বাপেক্ষা বেশি সময় প্রয়োজন হয় 70 থেকে 60 সেকেন্ড বিয়োগ করব, তাহলে 10 সেকেন্ড। এইটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ পূর্বাপেক্ষা 10 সেকেন্ড বেশি সময় প্রয়োজন হয়। ওকে, তাহলে আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেনটা খুব মজার একটা কোশ্চেন, এটা একটু দেখি আমরা। প্রশ্নটা একটু আনকমন, যেহেতু আমরা গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম কোন একটা বলের একটা উপাংশ থাকে, যদি বলটা কোণ করে প্রয়োগ করা হয়, একটা কোণ উৎপন্ন করে, সরণের সাথে যদি বলটা একটা কোণ উৎপন্ন করে, তাহলে বলের একটা উপাংশ থাকে যেটাকে আমরা বলেছিলাম f cos θ। তো ওই f cos θ সরণের সাথে যে কাজটা হয় সেই কাজটা আমরা বলেছিলাম w ইকুয়াল fs cos θ বা fx cos θ, এরকম একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম। তো একটা বস্তুকে m ভরের একটা বস্তু, m হলো 650 গ্রাম বস্তুর ভর, তার উপরে 800 নিউটন বল প্রয়োগ করার ফলে 30 সেকেন্ডে বস্তুটি 350 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে 45 ডিগ্রি কোণ করে বলটা প্রয়োগ হলো। অর্থাৎ বলের সরণ হলো এদিকে, কিন্তু বলটা প্রয়োগ করা হয়েছিল 45 ডিগ্রি কোণ করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কৃত কাজ কত পাই? তাহলে সরাসরি এই সূত্র থেকে আমরা কৃত কাজ বের করতে পারি। তাহলে আমরা জানি কৃত কাজ, তো যেহেতু f সমান দেওয়া আছে, আমরা লিখব f সমান 800 নিউটন, t ইকুয়াল 30 সেকেন্ড, আর হলো ভর হলো 650 গ্রাম বা 0.65 কেজি। ওকে, তাহলে এখান থেকে আমরা পাই থিটা দেওয়া আছে, থিটা ইকুয়াল হলো 45 ডিগ্রি।
তো আমরা জানি W ইকুয়াল Fs cos থিটা। তাহলে F এর মান হলো 800 নিউটন ইনটু S হলো 0. হ্যাঁ, এখানে যে দূরত্বটা অতিক্রম করে এই দূরত্বটা হলো 350 সেন্টিমিটার। এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হয় 3.5 মিটার। তাহলে 3.5 মিটার 3.5 মিটার ইনটু cos 45 ডিগ্রি 45 ডিগ্রি। ওকে, তাহলে 800 ইনটু 3.5 ইনটু cos 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2 1/√2। ওকে, তাহলে এখানে কত হলো? 1979.9 কাজের একক জুল। তাহলে 1979.9 জুল। ওকে, তাহলে এইবার আমরা, এটা ইজি ছিল, এবার আমরা দেখব যে 60 ডিগ্রি হলে অর্থাৎ থিটার মানটা যদি আমরা 60 ডিগ্রি করি, এই ক্ষেত্রে যে গতিশক্তিটা উৎপন্ন হবে ওই গতিশক্তিটার কোনো পরিবর্তন হবে কিনা। তার মানে এখানে আমাকে দুইটা গতিশক্তি বের করতে হবে। 45 ডিগ্রি কোণের জন্য একটা গতিশক্তি বের করতে হবে আর 60 ডিগ্রি কোণের জন্য একটা গতিশক্তি বের করতে হবে। তো আমরা জানি গতিশক্তি EK ইকুয়াল হাফ mv²। আচ্ছা, আমাদের কাজটা একটু প্রয়োজন হবে, কাজটা আমরা লিখে রাখি। এটা হলো 1979.9 জুল। ওকে, তো আমরা জানি গতিশক্তি EK ইকুয়াল হাফ mv²। তো এইখান থেকে আমরা কাজের মানটা বের করতে পারি, গতিশক্তির মানটা বের করতে পারি। আচ্ছা, তো আমরা জানি, আমরা আগে গতিশক্তিটা একটু বের করে রাখি। গতিশক্তি EK ইকুয়াল হাফ mv²। তো এখানে যেহেতু হাফ m এর মান জানি আমরা, কিন্তু কত বেগ অর্জন করছে সেটা আমরা জানি না। তো এখান থেকে আমরা সরাসরি জিনিসটা লিখি যে বেগ v² এর সূত্র আমরা জানি, v² ইকুয়াল টু u² প্লাস 2as। v² ইকুয়াল টু u² প্লাস 2as। তাহলে যেহেতু বস্তুটির আদি অবস্থান শূন্য ধরি, তাহলে u ইকুয়াল 0 হয়। তাহলে u 0 হলে 2s ইকুয়াল হাফ m, তাহলে ইনটু 2as। ওকে, তাহলে 2 কাটা গেলmas। আমরা একটু খেয়াল করি, এখানে গতিশক্তির জন্য mas তিনটা জিনিস লাগতেছে। তো তার মধ্যে দুইটা জিনিস আমাদের আছে, বস্তুর ভর এবং তার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব আমরা জানি 3.5 মিটার এবং বস্তুর ভরও দেওয়া আছে 650 গ্রাম। আমরা জানি না শুধু বস্তুর ত্বরণ। বস্তু যদি তার শূন্য অবস্থান থেকে বা জিরো আদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কোন একটা জায়গায় যায়, অবশ্যই তার মধ্যে একটা বেগের সঞ্চার হয় এবং বেগের পরিবর্তনের কারণে ত্বরণ হয়। তো আমরা এই ত্বরণটা এখান থেকে বের না করা পর্যন্ত গতিশক্তি বের করতে পারবো না। অর্থাৎ আমার প্রাথমিক গতিশক্তি EK1 এবং শেষ গতিশক্তি অর্থাৎ 60 ডিগ্রির জন্য যে গতিশক্তিটা পাবো সেটা হচ্ছে EK2। এই দুইটা গতিশক্তির পরিবর্তন হবে কিনা তখন আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা এখন সরাসরি চলে যাই। আমাদের দুইটা ত্বরণ বের করতে হবে, A1 এবং A2 দিয়ে আমরা করব। তাহলে আমরা প্রথমে 45 ডিগ্রি কোণের জন্য হিসাব করি। তাহলে এখন 45 ডিগ্রি এর জন্য 45 ডিগ্রি এর জন্য গতিশক্তি নির্ণয়, অর্থাৎ ঠিক আছে 45 ডিগ্রি এর জন্য আমরা কি বের করতে পারি। আচ্ছা, 45 ডিগ্রির জন্য আমরা ত্বরণ নির্ণয় করি। 45 ডিগ্রি যখন ছিল তখন ত্বরণ কত ছিল? তো আমরা এর আগে একটু করে আলোচনা করেছিলাম গত ক্লাসে যে কোনো দিকে যদি আমরা বল প্রয়োগ করি, একটা কোণ করি, সেই ক্ষেত্রে বলের একটা উপাংশ হয়। ওই বলের উপাংশটা হলো, যদি বলটা F হয় তাহলে বলের উপাংশটা হলো F cos θ। তার মানে হলো ওই বলের উপাংশটা অর্থাৎ W Fs cos θ এর মধ্যে
এই এসটাকে যদি আমি রেখে দিই তাহলে এফ কস থিটা এটা হলো আমার বলের উপাংশ, অর্থাৎ টোটাল বলের এই অংশটা এই দিকে কাজ করবে, অন্যদিকে অবশ্য এফ সাইন থিটা কাজ করে। তো আমরা শুধুমাত্র এফ কস থিটাটাই হিসাব করব। তো আমরা এখানে জানি এফ ইকুয়াল টু 45 ডিগ্রির জন্য আমরা জানি যে এফ ইকুয়াল এম এ। তাহলে আমি এখানে যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তাহলে এফ এর সরাসরি মানটা এখানে প্রয়োগ হবে না। এফ এর যে মানটা প্রয়োগ হবে এটা হলো এফ এর উপাংশের মানটা, অর্থাৎ বলের উপাংশের মানটা এখানে প্রয়োগ হবে। তাহলে আমি শুধুমাত্র বল লিখলে জিনিসটা ভুল হয়, তো আমাদের লিখতে হবে বলের উপাংশটা, 45 ডিগ্রি কোণের জন্য উপাংশটা লিখতে হবে এফ ইকুয়াল এম এ। এখান থেকে আমি যদি 45 ডিগ্রির জন্য যদি a1 ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি a1 ইকুয়াল f cos থিটা ডিভাইডেড বাই m। ওকে, তাহলে f হলো 800 ইনটু cos 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2, আর m হলো 0.65 কেজি। এটা সরাসরি মানটা আমি দিয়ে দিই 870.285 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো আমার 45 ডিগ্রির জন্য ত্বরণের মান। ওকে, তাহলে আমরা এখন 60 ডিগ্রির জন্য ত্বরণের মান নির্ণয় করি। আমি এই জায়গাটাতে করে দিই 60 ডিগ্রির জন্য। 60 ডিগ্রির জন্য হবে f cos থিটা সেম ইকুয়াল টু m a2। ওকে, তাহলে a2 ইকুয়াল f cos থিটা ডিভাইডেড বাই m। তাহলে f cos থিটা হলো 800 ইনটু cos থিটা হলো 60 ডিগ্রি, m হলো 0.65 কেজি। তো এটার ক্ষেত্রে যেটা পাই সেটা হলো কি 615.384 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দুইটা উপাংশের জন্য দুইটা ত্বরণ পেলাম। এখন ek1 হবে a1 এর জন্য, a1 এর জন্য প্রথমবার গতিশক্তি 45 ডিগ্রির জন্য, আর 60 ডিগ্রির জন্য হচ্ছে ত্বরণ a2 এর জন্য দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ 60 ডিগ্রির জন্য গতিশক্তি। এই দুইটা হিসাব করলে আমাদের এখন মোটামুটি আমাদের আনসার পেয়ে যাব, আমরা গতিশক্তির পরিবর্তনটা পেয়ে যাব। তো এখন আমরা এই জিনিসটা একটু মুছে দিই, k ইকুয়াল টু ms, তাই আমরা এটা মনে রাখলে হয়। তাহলে আমরা জানি, তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ 45 ডিগ্রি উপাংশের জন্য, অর্থাৎ 45 ডিগ্রি কোণের জন্য, 45 ডিগ্রি কোণের জন্য গতিশক্তি ek1 ইকুয়াল m as। হ্যাঁ, m মানে হচ্ছে a1। ওকে, তাহলে আমরা জানি ভর 65 ইনটু ত্বরণ কত যেন পেয়েছিলাম 870.285, 870.285 ইনটু s এর মান হলো 0.35। ওকে, 197.98। অবশ্যই গতিশক্তি, এটাও একটা শক্তি, তার শক্তির একক জুল, তার মানে 198 আমরা ধরতে পারি এটাকে। ওকে, তাহলে এবার 60 ডিগ্রির জন্য গতিশক্তি k2 ইকুয়াল m a, তাহলে এটা a2 হবে, তাহলে ভরটা হবে 0.65 ইনটু তার দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ কত জানি পেয়েছিলাম 615.384, 615.384 ইনটু s এর মান হলো 0.35 ইকুয়াল 139। এটা হবে 139.99, তার মানে 140। অর্থাৎ গতিশক্তির পরিবর্তনটা যদি আমি লিখতে চাই তাহলে এখানে লিখতে পারি del k ইকুয়াল ek1 মাইনাস ek2, এভাবে লিখতে পারি। অথবা না লিখলেও যে এখানে আমরা দেখতেই পাচ্ছি গতিশক্তির পরিবর্তন হয়েছে, তার মানে আমরা এখানে লিখতে পারি এটাকে
98 ধরলে, আর এটাকে যদি বললাম 100 কত 40 জুল, তাহলে ফাইনালি এখান থেকে আমরা পাই 8 9 থেকে 4 গেল 5, অর্থাৎ 58 জুল গতিশক্তির পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আমরা 58 জুল গতিশক্তির পরিবর্তন পেয়েছি। আমরা আজকে দুইটা বিষয় আলোচনা করলাম, দুইটা সৃজনশীল আলোচনা করলাম। তো দেখা হবে আগামী ক্লাস, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।